বাঙালি হিসাবে নিজেকে যেন একটা খুব গর্বিত মনে হয়, কারণ যে পবিত্র ভূমিতে স্বামী বিবেকানন্দর মতো একজন মহান ব্যক্তির পদস্পর্শ করেছে সেখানে আজ আমি উপস্থিত। এই যে দেখতে পাচ্ছেন তিরুভাল্লুভারের মূর্তি, আর মাঝখানে এরকম একটা কাঁচের ব্রিজ করা আছে, আর পাশেই সেই বহু আকাঙ্ক্ষিত বিবেকানন্দ রক। যা হাওয়া দিচ্ছে না, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এই যে মেডিটেশন হলের মধ্যে থেকে আমরা বেরালাম, প্রায় আধ ঘন্টা আমরা ছিলাম। একটা মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি, একটা অদ্ভুত ধরনের শান্তি, সেটা এখানে এসে প্র্যাকটিক্যালি না করলে বা এখানে এসে না বসলে বলে বোঝানোর মতো নয়। এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, এই সামনে এই রোড দিয়ে সামনে এগিয়ে গেলে একদম সি বিচের ধারে, আর এই মেন রোড দিয়ে একটু এরকম আগিয়ে এসে এই আমাদের হোটেল। আর হোটেলের ছাদ থেকে শুধু একবার দৃশ্যটা দেখুন, বিবেকানন্দ রক ছাদ থেকেই বসে দেখা যাচ্ছে। এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে এবারে আমার গন্তব্য ভারতবর্ষের দক্ষিণে শেষ প্রান্ত কন্যাকুমারী। ভ্রমণ পিপাসু মানুষের কাছে কন্যাকুমারী এক বিশেষ স্থান অধিকার করে আছে। ভারতের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যের শেষ প্রান্তে কন্যাকুমারী। এটি ভারত ভূখণ্ডের শেষ সীমা। পূর্ব দিকে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে আরব সাগর দিয়ে কন্যাকুমারী পরিবেষ্টিত। অর্থাৎ এতদিন আপনারা বিভিন্ন নদীর সঙ্গমস্থল দেখেছেন, কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র এই একটি জায়গা যেখানে তিনটি মহাসাগরের মিলনস্থল দেখতে পাবেন। তাই সকলের কাছে অনুরোধ রইল, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে কম খরচে আপনারা কন্যাকুমারী ভ্রমণ করতে পারবেন এবং কি কি দর্শনীয় স্থান রয়েছে ও কতদিন সময় লাগবে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট ট্রেন, যেটি হাওড়া থেকে প্রতি সোমবার বিকেল 4টের সময় ছেড়ে মঙ্গলবার সারাদিন রাত গিয়ে পরের দিন অর্থাৎ বুধবার দীর্ঘ 2405 কিলোমিটারের যাত্রাপথ শেষ করে সকাল 9টা 45 মিনিটে কন্যাকুমারী পৌঁছে দেয়, যার সময় লাগে প্রায় 42 ঘন্টা মতো। এছাড়া 12660 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস আছে, যেটি প্রতি বুধবার শালিমার থেকে রাত 11টা 45 মিনিটে ছেড়ে শুক্রবার রাত 9টা 40 মিনিটে কন্যাকুমারীর আগের স্টেশন নাগেরকয়েল জংশনে নামিয়ে দেয়। সেখান থেকে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন কন্যাকুমারী। এছাড়াও চেন্নাই হয়েও আপনারা যেতে পারেন।
কলকাতা থেকে দীর্ঘ 2405 কিলোমিটারের যাত্রাপথ যেতে যেতে প্রথমেই আমাদের মনকে ভরিয়ে তুলেছিল যখন জানালার ধারে বসে বাইরে সবুজ উপত্যকা এবং প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে, যা আমাদের ভ্রমণকে রোমাঞ্চকর করে তুলেছিল। তারপর সকাল 6টার সময় আমরা এসে পৌঁছালাম বিশাখাপত্তনম। এখন সময় 10:35, আমি চলে এসেছি রাজমন্ডি। এখন 12:55, আমাদের বিজয়ওয়াড়াতে আসার কথা ছিল 12:45, 10 মিনিট লেট আছে, ঠিকঠাকই আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, দেখা যাক এখানে লাঞ্চের কিছু পাওয়া যায় কিনা। 10 মিনিট দাঁড়াবো, কিছুটা সময় আছে, দেখে নিতে পারবো। পরের দিন একটা স্নিগ্ধ সকালের মধ্য দিয়ে আমার ঘুম ভাঙল। জানালার বাইরে চোখ মেলতেই দেখা মিলল প্রকৃতির অপরূপ শোভা। সূর্যিমামা পূব আকাশে আলোকিত করে উঠতে ব্যস্ত এবং চারিদিকে একটা হালকা শীতের আমেজ বয়ে চলেছে। এখন সময় সকাল 7:30, আমি এসে পৌঁছেছি তিরুনালভেলি, কন্যাকুমারী। এখান থেকে প্রায় 1 ঘন্টা মতো এখনো পর্যন্ত সময় লাগবে। নাগারকয়েল জংশন, যেটি আমাদের 9:05 সময় নামানোর কথা ছিল, অথচ 8:56তেই এসে পৌঁছে দিয়েছে। নির্ধারিত সময়ে 9 মিনিট ঠিক আগে আমরা এসে পৌঁছে গেছি। দেখা যাক এর পরের স্টেশন কন্যাকুমারী। অবশেষে 2405 কিলোমিটারের যাত্রাপথ সমাপ্ত হলো। আমি এসে পৌঁছেছি কন্যাকুমারীতে। হাওড়া থেকে এখানে লাস্ট স্টপেজ কন্যাকুমারী। তবে বেশ গরম আছে, কলকাতা থেকে গরমটা একটু বেশি। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ছিল, এখন রীতিমতো বেশ গরম। স্টেশন থেকে বেরিয়ে এরকম প্রচুর অটো পেয়ে যাবেন, আপনারা নিজেদের গন্তব্যের দিকে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, এখন আমরা যাব ভারত সেবাশ্রম সঙ্গে। এখান স্টেশন থেকে যার দূরত্ব দেখা যাচ্ছে 750 মিটার। চলুন, 10 মিনিট সময় লাগবে। এই যে স্টেশন থেকে ডান দিকে এরকম বেরিয়ে দেখতে পাবেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে। অটো, বাস, বিভিন্ন গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, স্টেশন থেকে সামনে একটু বেরিয়ে এসেই পাশেই এরকম দেখতে পারবেন মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম। স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের ধারেই এরকম প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনারা। তাছাড়া যদি সি বিচের কাছাকাছি থাকতে চান, তাহলে এই যে অটো যাচ্ছে দেখছেন, এখান থেকে প্লাস আগের রাস্তা দিয়ে বাঁ দিকে সোজা সি বিচের দিকে যেতে পারেন। প্রচুর হোটেল পেয়ে যাবেন। হোটেল সানভিউ লেখা আছে, এখান থেকে ডান দিকে দেখাচ্ছে। চলুন যাওয়া যাক। এই যে চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ কন্যাকুমারী। না, তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন নয়। আমরা যেহেতু আগে থেকে রুম বুক করে আসেনি, অ্যাভেলেবেল নেই। যারা আগে থেকে বুক করে এসছে তাদের জন্যই কনফার্ম করা আছে, আর কোনো রুম ফাঁকা নেই। যেহেতু পুজোর পরই তো এই সময়টা
সিজন, ট্যুরিস্টের চাপ খুব বেশি। তো চলুন আস্তে আস্তে দেখা যাক সি বিচের দিকে কোথায় পাওয়া যায়। কন্যাকুমারী পুলিশ স্টেশন, এই যে সি বিচের দিকে, এই রাস্তা দিয়ে এদিকে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখা যাক এই রাস্তার ধারে এরকম প্রচুর হোটেল আছে, আপনাদের হোটেল পেতে কোনো অসুবিধা হবে না। আগে থেকে বুক করে না আসলেও প্রচুর হোটেল আছে, পেয়ে যাবেন। দেখতে পাবেন হোটেল সাগর, হোটেল সাগর। আর এই দিক দিয়ে যদি আপনারা যান সি বিচের দিকে যেতে পারবেন। এবার আমরা যে হোটেলটা নিয়েছি, আসুন সেটা দেখাই। হোটেল সাগরের পাশ দিয়ে এসেই আপনারা সামনেই আমার বাংলা রেস্টুরেন্ট, বাঙালি খাবার পেয়ে যাবেন এখানে। আর ঠিক তার লাগোয়াই হোটেল সোনা, এই হোটেলেই আমরা আছি। হোটেলের পাশেই দেখতে পাচ্ছেন আমার বাংলা রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। আর ঠিক নিচেই এইচডিএফসি ব্যাংকের একটা এটিএম কাউন্টার আছে, যেখান থেকে আপনারা খুব সহজেই টাকা তুলতে পারবেন। তো আসুন হোটেলের মধ্যে যাওয়া যাক। হোটেলে ঢুকেই আপনারা এরকম একটা রিসেপশনিস্ট দেখতে পাবেন। একে দেখতে পাচ্ছেন প্রচুর পরপর রুম আছে, এদিকে লিফটের ব্যবস্থাও আছে, আপনারা পছন্দ মতো রুম বুক করতে পারেন। তো চলুন আমাদের রুমের দিকে যাওয়া যাক। লিফটের ব্যবস্থা আছে। খুল যা সিম সিম, খুল গয়া। চলো 4th ফ্লোর, আমাদের রুম নাম্বার 504, যেটি 4th ফ্লোরে আছে। 1 2 3 4 খুলজা সিমসি। এই যে রুম নাম্বার 504। তো চলুন যাওয়া যাক। ডবল বেড আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর, ফ্যান আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, জিনিসপত্র রাখা যাবে। একটা টেবিল আছে, লাগেজ অলরেডি রাখা আছে। দুটো চেয়ার আছে, এদিকে একটা মিরর আছে। এবারে যে জিনিসটা মেন দরকার, টয়লেট। আসুন দেখা যাক টয়লেটের অবস্থা কেমন। শাওয়ার আছে ওয়েস্টার্ন স্টাইলের। এখানে একটা বেসিন আছে, মগ আছে, বালতি আছে, মোটামুটি ঠিকঠাক, অসুবিধা নেই, চলে যাবে। আমি এখন চলে এসেছি আমার বাংলা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় সেগুলো একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এবং পাশে প্রাইস দেওয়া আছে, দেখে নেবেন। এখান থেকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ এবং ডিনার পর্যন্ত সমস্ত ধরনেরই খাবার পাওয়া যায়, আপনারা দেখে নিতে পারেন। মেনু এবং প্রাইস লিস্ট পরপর দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমরা এখন লাঞ্চের সময় চলে এসেছি। ভেজ থালি এবং নন ভেজ থালির মধ্যে দেখতেই পাচ্ছেন, ভেজ থালি 160 টাকা, প্লাস পরপর এগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন। ভেজ থালিতে কী কী আছে দেখুন, রাইস, পাঁপড়, এদিকে যেটা শুক্তো আর সবজি, আলু উচ্ছে ভাজা, ডাল, সঙ্গে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সঙ্গে ডিমের অমলেট। খাবারের টেস্ট কেমন সেগুলো দেখা যাক। কন্যাকুমারী এসে এই যে বাঙালি মানে খাবার সামনে পেয়ে যাচ্ছি, এটাই সব থেকে বড় ব্যাপার। তো আসুন খেয়ে দেখা যাক এবার টেস্ট কেমন। খাবার কোয়ালিটি বেশ ভালো, একদম ঘরোয়া রান্না এবং খুব সুস্বাদু। এই যে হোটেল সোনা থেকে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সমুদ্রের ধারে পৌঁছাবো। সুন্দর সুন্দর, তবে এখন বেলা
11:57। রৌদ্রের জোর আছে ভালোই, তবে কলকাতার তুলনায় এখানে একটু গরমের ভাবটা বেশি, যথেষ্ট গরম আছে। সমুদ্রের ধারে এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারেন। এখানে ভালো ভালো টুপি বিক্রি হচ্ছে। বিবেকানন্দ রকে যাওয়ার জন্য আমরা ফেরি সার্ভিসের কাছে চলে এসেছি। এদিকে দেখছেন 100 টাকা, এদিকে 300 টাকা ভিআইপি লাইন। তো চলুন যাওয়া যাক, টিকিট আগে কাটতে হবে। এন্ট্রি করলাম। ওয়াও, যাকে তো তিরুপতি দর্শনের মতো লাইন দিতে হচ্ছে। এদিকে এদিক দিয়ে ঘুরিয়ে ওদিকে আপনারা ফোনপে জিপে থেকে টিকিট কেটে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের টিকিট কাটা চলছে। তারপর এইভাবে লাইন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। ওখান থেকে পেমেন্ট করে আসতে হলো। তারপর দেখুন এখান থেকে টিকিট কাউন্টারে ওই পেমেন্ট রিসিপ্টটা দেখিয়ে আমাদের টিকিট নিতে হবে। মিল গয়া টিকিট, চলো আগে বাড়ো। যেহেতু একদম ফাঁকাই আছে, তাহলে শুধু শুধু কেন আমরা 300 টাকা দিয়ে ভিআইপি টিকিট কাটতে যাব? 100 টাকা দিয়ে যথেষ্ট ফাঁকা, কোনো লাইন নেই। দেখুন লাইনে এরকম বসার ব্যবস্থাও আছে। যদি ভিড় হয়, অনেকক্ষণ দাঁড়াতে হয়, তাহলে এখানে বসতেও পারবেন। একদম ফাঁকা, আগে পিছে কোই ভি নেই। চলো লেটস গো। ওই যে দূরে বিবেকানন্দ রকে আমরা যাব। বোট জেটি দিস ওয়ে, এই লঞ্চ করেই আমরা যাব। দেখতেই পাচ্ছেন লোক প্রায় ভরে গেছে। আসুন ওটা যাক। लॉन्च प्राय भरे गए, देखते ही पाচ্ছেন। सेफ्टी जैकेट भी है यहाँ पर, दो भैया, बहुत सारे सेफ्टी जैकेट भी है यहाँ पर। ওই যে ওখান থেকে লঞ্চগুলো আমাদের ছাড়লো, ছাড়ার পর এইভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমরা বিবেকানন্দ রকের দিকে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন তিরুবল্লুবরের মূর্তি, আর মাঝখানে এরকম একটা কাঁচের ব্রিজ করা আছে, আর পাশেই সেই বহু আকাঙ্ক্ষিত বিবেকানন্দ রক। তো চলুন ওখানে যাওয়া যাক। শুধু জলের কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর ফ্রেশ। যেটি থেকে বেশ খানিকটা দূরে আমরা চলে এসেছি। যত কাছাকাছি আসছি তত যেন আকর্ষণটা অনেকটা বেড়েই চলেছে। আচ্ছা চলে এলাম বিবেকানন্দ রক। আমরা তো এইমাত্র এলাম, আর দেখুন যারা ফিরে যাবে অর্থাৎ ঘোরা হয়ে গেছে তারা এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে লঞ্চ থেকে সবাই নেমে গেলে তারপর ওনারা চলে যাবেন। সামনেই দেখতে পাচ্ছি বিবেকানন্দ রক মেমোরিয়াল। পাথরগুলো এরকমভাবে সুন্দরভাবে রং করা আছে। আচ্ছা 100 টাকা করে আমাদের যেটা নিল ওখান থেকে কেবলমাত্র বিবেকানন্দ রকে আসার জন্য। তারপর দেখতেই পাচ্ছেন লঞ্চ করে এসে এখান থেকে পাশে যে বিবেকানন্দ রকের পাশে যে তিরুবল্লুবরের মূর্তি আছে, সেই মূর্তির ওখানে যাওয়ার জন্যে আলাদা করে আবার এই টিকিট কাউন্টার থেকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। আচ্ছা টিকিট কাটার পর আস্তে আস্তে এগিয়ে এই রাস্তা দিয়েই যেতে হবে। আমার জুতো রাখা কাউন্টার আছে, এখানে ফ্রিতে আপনারা জুতো রেখে এই পথ দিয়ে আস্তে আস্তে ওপরে উঠতে হবে।
এই যে সাদা অংশ আছে, সাদা অংশ দিয়ে গেলে পায়ে গরমটা কম লাগছে, আর যেই সাদা অংশ থেকে বাইরের দিকে যাচ্ছি পাথরে বেশ যথেষ্ট গরম লাগছে পায়ে। বাঙালি হিসাবে নিজেকে যেন একটা খুব গর্বিত মনে হয়, কারণ যে পবিত্র ভূমিতে স্বামী বিবেকানন্দর মতো একজন মহান ব্যক্তির পদস্পর্শ পড়েছে সেখানে আজ আমি উপস্থিত। এই বিবেকানন্দ রক মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ মূল ভূখণ্ড থেকে সাঁতরে এই ভূখণ্ডে আসেন এবং একটানা 3 দিন অর্থাৎ 24, 25 ও 26শে ডিসেম্বর এই শিলাখণ্ডের উপর বসে ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন, যা তার চিন্তাভাবনার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারই স্মৃতিতে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. তিনটি সমুদ্রের মিলনস্থল অর্থাৎ ভারতবর্ষের কন্যাকুমারী, আজ আমি সেখানে এসে উপস্থিত হয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে আছে বঙ্গোপসাগর, আর এই যে মাঝখান বরাবর ভারত মহাসাগর, আর এই যে ডান দিকে আরব সাগর, অর্থাৎ এই তিনটি মহাসাগরের মিলনস্থল হলো এই কন্যাকুমারী। এই যে মন্দিরটি সম্পূর্ণ একটা পাথরের উপর খোদাই করে তৈরি করা হয়েছে, নিচে এরকম পাথরের ওপর রাখা হয়েছে, পাথরগুলো যাতে নষ্ট না হয়ে যায় সহজে এরকম একটা রং করে দেয়া আছে। মেডিটেশন হল, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে মেডিটেশন হলের মধ্যে থেকে আমরা বেরালাম, প্রায় আধ ঘন্টা আমরা ছিলাম। একটা মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি, একটা অদ্ভুত ধরনের শান্তি, সেটা এখানে এসে প্র্যাকটিক্যালি না করলে বা এখানে এসে না বসলে বলে বোঝানোর মতো নয়। একটা রুমটার মধ্যে চারিদিকে একটা ওং ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, আর শান্ত শিষ্ট কোনো পরিবেশ, কোনো ডিস্টার্বনেস নেই, মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস আসছে। মেন মন্দির থেকে এরকম পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে এখান থেকে এই যে প্রবেশ করছেন দেখছেন, এখান থেকে এন্ট্রি করতে হবে মেডিটেশন হলে। তারপর ডান দিকের এই রুম দিয়ে দেখতে পাচ্ছেন, ওখান থেকে পে ইন থেকে ইন করে এদিকে এই দরজা দিয়ে আউট হতে হবে। তবে কন্যাকুমারী যারা আসবেন অবশ্যই এই মেডিটেশন হলে থাকার জন্য কিছুটা সময় হাতে রাখবেন, অদ্ভুত একটা মনের শান্তি পাবেন। মেন মন্দির থেকে এদিকে ডান দিক দিয়ে নেমে মেডিটেশন হল হয়ে আপনারা এরকম কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবেন বুক স্টল, এখান থেকে আপনারা বিভিন্ন বইও সংগ্রহ করতে পারেন।
ও যা হাওয়া দিচ্ছে না এখান থেকে, যেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড হাওয়া। এখন দুপুর 12:50, তার সত্ত্বেও প্রচণ্ড রৌদ্র, কিন্তু তার সত্ত্বেও যা হাওয়া দিচ্ছে এখান থেকে গরম এতটুকু অনুভূতি হচ্ছে না। ওই যে তামিলপুর তিরুবল্লুবর এর মূর্তি দেখা যাচ্ছে, ওখানেই আমরা এখন যাব। এই যে সামনে গ্লাস ব্রিজ আছে, গ্লাস ব্রিজ দিয়ে পেরিয়ে ওখানে যেতে হবে। চলো যাওয়া যাক। সাদা অংশ এই যে সাদা অংশ ছাড়া এর বাইরে গেলেই পায়ে প্রচণ্ড গরম লাগছে, ফলে এই সাদা অংশ দিয়েই যেতে হবে। আচ্ছা আমরা এখন এটা দিয়েই যাই, এটা দিয়েই তাড়াতাড়ি পৌঁছানো যাবে ওখানে। ওদিক দিয়ে আসা যায়, কিন্তু আমরা যেহেতু এদিক দিয়ে পুরোটা ঘুরে এসেছি, যার জন্যে এখান থেকেই যাব। ওয়াও, black butler for অবশেষে গ্লাস ব্রিজের কাছে পৌঁছে গেছি। দেখা যাক, তবে গ্লাস ব্রিজ যাচ্ছে ঠিকই, কিন্তু গ্লাসগুলো নিচে কিছু দেখা যাচ্ছে না, অতটা পরিষ্কার নয়। প্রচণ্ড রৌদ্রের জন্যে গ্লাসের ওপর দিয়ে এরকম একটা আস্তরণ পেতে দেওয়া হচ্ছে, যার ফলে এর ওপর দিয়ে যাতায়াত করতে সুবিধা হয়। কারণ প্রচণ্ড গরম, পায়ের তলায় গরম লাগছে। বিবেকানন্দ রক থেকে এরকম একটা গ্লাস ব্রিজ করা আছে তিরুবল্লুবরের মূর্তির কাছে আসার জন্যে, আর এখন আমরা সেটা দিয়েই বেরোচ্ছি। ও বিশাল মূর্তি। ওকে, ওয়ে টু তিরুবল্লুবর স্ট্যাচু আপ। বাহ, অন্ধকার তো, হ্যাঁ। তবে বাইরে প্রচণ্ড গরম হলেও এর ভিতরটা যথেষ্ট ঠান্ডা আছে, যেহেতু পুরোটাই পাথর দিয়ে বানানো। ওয়াও, অসাধারণ দৃশ্য। এখানে ইনস্ট্যান্ট ফটো তুলে দেবে 150 টাকা। কালার কি অপূর্ব সুন্দর। আর ঠিক সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিবেকানন্দ রক। পা যদি এত বড় হয় তাহলে টোটাল বডিটা কত বড় হতে পারে বন্ধুরা, একবার দেখুন। অন্তত একবার পায়ের স্পর্শ নিয়ে বিশাল মূর্তি।
ওয়াও, এবারে খুব সুন্দর দেখা যাচ্ছে। কুমারী মায়ের মন্দির, এখানে ছেলেদের ক্ষেত্রে খালি গায়ে প্রবেশ করতে হবে। গান্ধী মণ্ডপ থেকে এভাবে বেরিয়ে এসে এরকম পাশ দিয়ে দেখতে পাবেন পার্কের ব্যবস্থা করা আছে। ও, চিনতে পারছেন এনাকে?